দিদি 2000 টাকা দিয়েছে, স্বামীর কাছ থেকে টাকা নিতে হয় না, আমি খুব খুশি। মানে দেখতে খুব বাজে লাগছে জিনিসটা, কিন্তু কেন হয়েছে? দারিদ্রতা আছে বলেই না। সেই দারিদ্রতা শুরু হয়েছে বাম জমানা থেকে। ওদের চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়া নেই, কিছু টাকা দিয়ে দিচ্ছি, সে টাকাতে কিনে নিচ্ছি। হিন্দু হিস্ট্রি বেরিয়ে আসছে, সে বামদের তো পছন্দ নয়। যে পুরনো ক্যালকুলেট কপার এরার সাইট আছে, ট্রেডিং সাইট আছে, পড়াশোনাই হচ্ছে না সেগুলো নিয়ে। আদিনাথ মসজিদ তো মন্দির ছিল আগে। মুসলিমরা মন্দির, পাল বংশ, সেন বংশ মন্দির ভেঙে দেওয়ার পর আমাদের টেরাকোটার মন্দির তৈরি হয়েছে, ওই দোচালা একচালা যে মন্দিরগুলো, সেইগুলো রং করে দিচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে রং করে দিচ্ছে। রং করে কনজারভেশন হয় না। 2021 সালে ভোটের পরে ভীষণ মেয়েদের রেপ হচ্ছিল, কারা করছিল তো আমরা জানি। সেটা নিয়ে লেখার ফলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে, 7 বার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। নমস্কার সকলকে, থটস অফ দ্বীপে। আপনারা সাধারণত থটস অফ দ্বীপে যা দেখেন তা হলো সনাতন ধর্মের শাস্ত্রীয় আলোচনা এবং হিটেড ডিবেটস, কিন্তু আজকের এপিসোডটা কিছুটা আলাদা। সেখানে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যিনি একজন গবেষক, লেখিকা এবং আর্কিওলজিস্ট, যিনি বাংলার হিন্দু সভ্যতার যে পুরনো ঐতিহ্য, ইতিহাস, স্থাপত্য সেগুলো খুঁজে নিয়ে আসে, যে ইতিহাসগুলো সাধারণত লুকিয়ে রাখা হয়। তিনি শুধুমাত্র একজন আর্কিওলজিস্ট না, তিনি একজন সাংবাদিক এবং তিনি একজন নারী। আস্তে আস্তে আমরা তার শৈশব থেকে শুরু করে তার গবেষণা, তার সাংবাদিকতা এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা নিয়ে তার কি ধারণা, তার অভিজ্ঞতা তিনি আমাদের এই পডকাস্টের মাধ্যমে তুলে ধরবেন। নমস্কার ম্যাম মণিদীপা বোস দে ম্যামকে, আপনাকে থটস অফ দ্বীপে স্বাগত। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা ম্যাম, আপনার যে শৈশব কি ধরনের পারিবারিক পরিবেশের মধ্যে কেটেছে? মানে যে ইতিহাসে আসা, সেটা কি পারিবারিক কোনো সূত্র রয়েছে? এটা অতি অবশ্যই আমার পারিবারিক সূত্র থেকেই পাওয়া এবং আসা। আমি ছোটোবেলায় আমার বাবার দিকে ইতিহাস চর্চা, নানা রকম সাংস্কৃতিক চর্চা, এইসব নিয়ে দেখে বড় হয়েছি। আমাদের বাড়িতে একটা পুরো তলা জুড়ে লাইব্রেরি ছিল, সেখানে পুরনো অনেক দুষ্প্রাপ্য ম্যানুস্ক্রিপ্ট বই ছিল। সেসবের মধ্যেই ছোটোবেলা থেকে দেখি মানুষ হয়েছি, এদের সঙ্গে থেকেছি ছোটোবেলা অনেকটাই অংশ। মায়ের দিকেও দেখেছি একই জিনিস। সেই জন্য ছোটোবেলা থেকেই আমার এই সাংস্কৃতিক ইতিহাস চর্চাগুলো ছিল, এবং সেটা এখন আমি পুরোদমে করছি আর কি। আচ্ছা ম্যাম, এই স্কুলে পড়ার সময় ইতিহাসটা কি আপনার জীবন্ত মনে হতো, না বইয়ের পাতাতেই বন্দি বলে মনে হতো? ইতিহাস স্কুলে যখন পড়েছি তখন একেবারে সেভাবে ইন্টারেস্ট পাইনি, কারণ একে তো লেখাটাও খুব কি বলবো, বোরিংভাবে হতো এবং বইয়ের মধ্যে আবদ্ধ ছিল। সেটা দেখে কখনো মনে হবে না যে গিয়ে বিভিন্ন জিনিস দেখি, ইন্টারেস্ট নিই। সেই বইগুলো সেরকম ছিল না। বইগুলো সেজন্য পাল্টানোর ভীষণ দরকার এখন। বাংলার ইতিহাস বইয়ে তো আমরা যেটা দেখেছি সেগুলো অনেকেই পাঠ্য বইয়ে অনেক কিছু ছাঁটকাট করেই পড়ানো হয়। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য, যে কেন এটা করা হচ্ছে? বাংলার ইতিহাসের বইগুলো নিয়ে তো বইয়ে তো আমূল বাংলার ইতিহাস যা পড়ানো হয় এবং আদতে যা ঘটেছিল অনেকটাই তফাৎ। সেই জন্য পাল্টানো হচ্ছে আমার নিজের ধারণা পুরো নতুন করে লেখা উচিত, যাতে পুরো ইতিহাসটা ভালোভাবে লেখা থাকে আর কি। বাংলার ইতিহাস তো ওই ইনভেশনের সময় থেকে শুরু হয়নি। একটা এনশিয়েন্ট বেঙ্গল আছে যার উল্লেখ আমরা মহাভারতেও পাই। সেই সব নিয়ে তো বেশিরভাগ বাঙালিরাই জানে না, আর সেগুলো নিয়ে লেখা দরকার। তারপরে বাংলার এই পলিটিক্যাল ইতিহাস, যেটা স্বাধীনতার আগে যেগুলো ঘটেছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে বলো বা তার আগে বঙ্গভঙ্গ, অনেকেই অনেক কিছু জানে না। সেইগুলো নতুন করে লেখা ভীষণ দরকার। আর ওই লেফটিস্টদের প্রেজেন্ট যেটা দিয়ে দেখি আমার চশমাটা সরানোর ভীষণ দরকার। সেই জন্য বাংলার ইতিহাসটা নতুন করে লিখতে হবে একদম। আচ্ছা ম্যাম, আপনি তো সায়েন্স স্ট্রিম থেকে, লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তো সেখান থেকে এই আর্কিওলজি ডিপার্টমেন্ট এবং ইতিহাস নিয়ে পড়াশোনা, এবং সেখান থেকে সাংবাদিকতা কেন? আমার পড়াশোনাটা তো সায়েন্স স্ট্রিম নিয়ে হয়েছিল। তখন কি বলবো, সত্যি কথা বলতে তখন খানিকটা চাপ তো থাকেই, বা আমাদের চাপ থাকে, সামাজিক চাপ থাকে যে সায়েন্স নিয়ে পড়তে হবে। ইতিহাসটা ভালো লাগতো সেভাবে, কিন্তু আসলে ছোটোবেলাতেই মানুষ হয়েছি ইতিহাসের মধ্যে, বাড়িতে সকলেই ওই সব নিয়ে থাকতেন আর কি। তো সেই সূত্রে ছিল ভেতরে। তারপরে একটা বয়সে এসে তখন মনে হয়েছে যে আমি লাইন চেঞ্জ করে এটা নিয়েই পড়াশোনা করি। সেজন্য নিজেই পড়াশোনা করেছি, নিজেই
লিখেছি, পেপার্স আছে আমার, পাবলিশড একাডেমিক পেপার আছে, সেগুলো নিজের ইচ্ছাতেই সব করেছি আর কি। তো নিজের ইচ্ছাটা ছিল, সেটা পরে আর কি ছোটোবেলায় অতটা না বেরিয়ে যখন একটা বয়সে এসে যখন হয়েছে তখন সেটাকে নিয়ে আমি পুরোপুরি আমার ফোকাসটা সেই দিকেই চলে যায়। তারপরে আমরা অনেক সফল মানুষকেই দেখি যারা কেরিয়ার অন্যদিকে শুরু করে পরে শিফট করেছে। তো এই পেশাতে এসে আপনার এই সাংবাদিকতা বা হিস্টোরিক্যাল যে কাজ করে তাতে প্রত্যাশা কি মানে ঠিকঠাক ফুলফিল হয়েছে না ভেঙেছে? অনেকটা মানে আমি যেগুলো নিয়ে লিখেছি সেগুলো কিন্তু আমি দেখেছি, মানে বিশেষ করে মানে লিখেছি তো অনেক জায়গায়, ফিনান্সিয়াল এক্সপ্রেসে লিখেছি আমি, নিউজ 18, ফার্স্ট পোস্ট, অনেক জায়গাতেই লেখা আছে, ডেইলি গার্ডেন। তো তাছাড়া আমি তো সোশ্যাল মিডিয়াতেও প্রচুর লিখি, এক্সে বিশেষ করে প্রচুর ফল পেয়েছি লেখা থেকে। যেমন আদিনা মসজিদ নিয়ে লেখা শুরু করেছিলাম, সেটা এখন ভালো রকমের লোকেরা নিয়েছে। তারপরে আরও অনেক এরকম আছে যেগুলো নিয়ে, গোপাল মুখার্জি নিয়ে প্রথম শুরু করেছিলাম আমি। যখন আমি গোপাল মুখার্জিকে নিয়ে, মানে গোপাল পাঠা হিসেবে যিনি বেশি ফেমাস, ডিরেক্ট অ্যাকশন ওই ডে রাইটসের সময় যখন লেখা শুরু, আমাকে বলতো অনেকে, আমি যখন এই ডিরেক্ট অ্যাকশন ডে নিয়ে লিখতাম বা 1971 নিয়ে, অনেকেই বলতো যে আপনি একটু গোপাল মুখার্জিকে নিয়ে লিখুন, কারণ তথ্য নেই ওনাকে নিয়ে লিখেছি, তার নাম এখন সব ঘরে ঘরে ছড়িয়ে গেছে। সেই জন্য মানে সেদিক থেকে মানে কি বলবো, অনেকটাই সাকসেসফুল হয়েছে এই লেখা থেকে ছড়ানো আর কি। যা চেয়েছিলাম আমি তো অ্যাওয়ারনেসটা চেয়েছিলাম, সেটা অনেকটাই পেয়েছি আমি। আপনি তো ম্যাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে লক্ষ লক্ষ মানুষ দেখে, তো তাদের আপনি কি বলতে চান যে ইতিহাস ও পুরাতত্ত্ব নিয়ে আপনি মানে সিরিয়াসলি কখন কাজ করা শুরু করলেন? তারাও অনেকে হয়তো জানতে চায়, তো তাদের কি বলবেন? আমি সিরিয়াসলি শুরু করেছি দিল্লিতে আসার পর, মানে 2013-14 থেকে আমি যখন বুঝতে শিখলাম যে ইতিহাসটাকে ভীষণ রকমের কি বলবো ভুলভাবে দেখানো হয়েছে আমাদেরকে, যখন বুঝতে শিখলাম তখন ওটাকে নিয়ে আমি চর্চা শুরু করলাম। তার জন্য সাইটে যেতে হবে, গিয়ে মন্দির দেখতে হবে কীভাবে ভেঙেছে, তাহলেই ইতিহাসটা বোঝা যাবে কী জিনিস, তখনই ইচ্ছেটা আসবে পড়াশোনা করবার। তার ফলে সেইটা নিয়ে করে তখনই আস্তে আস্তে মানে তখনই আমি 2013-14 থেকে একদম সিরিয়াসলি এটাকে নিয়ে শুরু করি। তার মানে ম্যাম আপনি ফিল্ড ইনভেস্টিগেশন করেন, তো আপনি পশ্চিমবাংলার যে গ্রামগুলোতে অঞ্চলে নিশ্চয়ই গিয়েছেন, তো সেখানে কি বাস্তবতা দেখতে পান? পশ্চিমবাংলায় যেটা খুব চোখে পড়ে হচ্ছে না, সেটা দারিদ্রটা চোখে পড়ে, এটা তো মানে মানতেই হবে। কারণ এটা শুরু হয়েছে শুধু তো এখন নয়, এটা শুরু হয়েছিল বাম জামানা থেকে, লেফটেস্ট রুল থেকে। কাজ নেই কোনো, সব যখন ব্রিটিশরা ইন্ডিয়া সরকার, ভারত সরকারকে দিয়ে গেল পশ্চিমবাংলা, তখন কিন্তু পশ্চিমবাংলা ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট স্টেট ছিল। আর সেইটাকে যে কীভাবে ধ্বংস করলো ইন্ডাস্ট্রি, প্রথমে নেহরুর হাতে সেই ইন্ডাস্ট্রিগুলো মানে আস্তে আস্তে ধ্বংস করতে শুরু করলো। তারপরে তো লেফটিস্টরা এলো, তো ইন্ডাস্ট্রি শেষ করে দিল একদম পুরো, করে ট্রেড ইউনিয়ন, জঙ্গি ট্রেড ইউনিয়ন আনলো, এনে সেটা করে আমাদের পশ্চিমবাংলার সব গেল। তাতে কি হলো, তো পশ্চিমবাংলায় যে মানে যাদের একটু হাতে পয়সা আছে তারা তো বেরিয়ে গেল, চাকরি নেই, তারা দেখলো যে এখানে বসে কিছু হবে না, তারপরে বেরোতে পারবো। এখন তো যেমন দলে দলে মানে কি বলবো, একদম গ্রামের থেকে আমি এরকমও দেখেছি, মানে পুরো গ্রাম থেকেই পরিবারের লোকজনেরা বেরিয়ে গেছে চাকরি নেই বলে। এটা তো শুরু হয়েছে সেই বাম জমানা থেকে, এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই, কিন্তু আসল যেটা হলো হচ্ছে বামরা যখন পাওয়ারে এলো তখন চাকরি বাকরি নেই, সবাই বেরিয়ে যেতে আরম্ভ করলো। সেই জন্য মানে পশ্চিমবাংলার সব থেকে চোখে পড়ে দারিদ্রতা। মানে আমি গ্রামে গ্রামে দেখেছি, শুনেছি টাকা নেই, মানে শাক দিয়ে মেখে ভাত খাচ্ছে, এরকমও দেখেছি। তো মানে এটা টাকার অভাবে হচ্ছে। আজকে যে এই যে আমরা ভিডিওটা, একটা খুব ফেমাস ভিডিও হয়েছিল, দিদি 2000 টাকা দিয়েছে, স্বামীর কাছ থেকে টাকা নিতে হয় না, আমি খুব খুশি। মানে দেখতে খুব বাজে লাগছে জিনিসটা, কিন্তু কেন হয়েছে, দারিদ্রটা আছে বলেই না। সেই দারিদ্রটা শুরু হয়েছে বাম জমানা থেকে। ওদের চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়া নেই, কিছু টাকা দিয়ে দিচ্ছি, সে টাকাতে কিনে নিচ্ছি, সেইভাবেই চলছে পশ্চিমবঙ্গটা। আচ্ছা ম্যাম, তাহলে এই যে আর্কিওলজিক্যাল সাইটগুলো রয়েছে, এটা এক শক্তিপীঠ বলা হয় আমাদের এই পশ্চিমবাংলাকে, মানে বাংলা আগে দুভাবেই ছিল, তো সেখানে যে মন্দির, ঢিপি বা ভগ্নস্তূপ, এগুলোকে অবহেলিত অবস্থাতেই বেশি পড়ে থাকতে দেখা যায়। এগুলো কাজ বন্ধ হয়ে যায়, বামরা আসার পর থেকেই সব কাজ বন্ধ করে দেওয়া যায়, কারণ ওই হিন্দু হিস্ট্রি বেরিয়ে আসছে, সে বামদের তো পছন্দ নয়। এমনিতেই বামরা এইসব ঐতিহ্যর ওপরে কোনো ফোকাস নেই,
তো সেগুলো সব বন্ধ হয়ে যায়, ফান্ডিং বন্ধ হয়ে যায়, মানে সব কাজ বন্ধ হয়ে গেছে। তো সেই আমাদের পশ্চিমবাংলার যা ঐতিহ্য সে তো মানে প্রি হিস্টোরিক এরিয়াতে চলে যায়, বহু পুরনো আমাদের বাংলা। আর আমরা মানে এত মাউন্ট আছে, এত ঢিপি আছে, সেগুলো তো খোঁড়াই হচ্ছে না, কাজই হচ্ছে না। যা কাজ হয়েছে বামপন্থীরা আসার পর সব বন্ধ হয়ে গেছে, কাজই হচ্ছে না। বাংলার ইতিহাস আমরা জানতেই পাচ্ছি না। মানে সরকার যখন নিজেই আগ্রহী থাকেন না, তখনই আপনাদের মতো গবেষক বা তাদের দরকার হয় জিনিসগুলোকে খুঁজে আনার জন্য। হয়তো সেই জায়গা থেকে আপনার এই লাইনে আসা বা আপনাদের মতো মানুষের এই লাইনে আসা। হ্যাঁ, সেইভাবে আমি মানে ইনফ্যাক্ট আমার প্রথম দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে তো আমি লিখেছি, তার সঙ্গে আমি ডেইলি গার্ডেনে লিখতাম। আমি সেই জন্য বাংলার প্রথম এই ঢিপি নিয়ে লেখা শুরু করেছিলাম, যে এগুলো নিয়ে কাজ হচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রথমে আমাদের পশ্চিমবাংলায় যে ইয়েগুলো সাইটগুলো আছে, পুরনো চালকুলেটি কপার এরার সাইট আছে, ট্রেডিং সাইট আছে, পড়াশোনাই হচ্ছে না সেগুলো নিয়ে। তো মানে আপনি তো ম্যাম ফিল্ডে যাচ্ছেন, তো আপনি এখানে যে বাংলায় যে হিন্দু সভ্যতার যে বিস্তার, তো সেটা কতটা গভীর বলে মনে করেন? সেটা ভীষণ কবি, সেটা অনেক পুরনো। আমাদের না বাংলা, তুমি যদি এখন বাংলার গ্রামে ফামে যাও, তুমি দেখতে পাবে এখনও যে পুতুলগুলো বানানো হয় না, হরপ্পার আমলের পুতুলের সঙ্গে মিল আছে। আমার তো নিজের ধারণা, তো যদি মানে যদি ঠিকঠাক পড়াশোনা করা হয় ইন্ডিয়া, আমাদের বাংলার আর্কোলজি নিয়ে, আমাদের কিন্তু ওই প্যারালাল আমরা পৌঁছে যাবো হরপ্পান আমল থেকে। তো বহু পুরনো, বহু পুরনো। এবং সেটা নিয়ে সব থেকে দুঃখের কথা হচ্ছে কাজ হচ্ছে না সেটা নিয়ে। কিন্তু ম্যাম এই ইতিহাসটা যখনই তোলা হয় বা এটি গৌরবটাকে সামনে নিয়ে আসা হয় হিন্দু সভ্যতার, তখনই অস্বস্তি দেখা যায় আমাদের এই রাজ্যে। কেন এটা? এটা হয়ে যায় কারণ আমাদের তো মানে যেহেতু বামপন্থীরা শাসন করেছে 30 বছর ধরে, বামপন্থীদের হাতে পুরো পড়াশোনাটা চলে গেছিল। ওরা তো হিন্দু সভ্যতা পছন্দ করে না। ওদের তো সব কিছুই শুরু হয় একটা খুব, ওদের বলার চেষ্টা করেছিল মধ্যিখানে যে বাংলা ভাষাটা তো এসেছে মুসলমানরা আসা, মানে ইনভেডাররা, বিদেশি মুসলিমরা যখন এসেছিল তখন থেকে, সেটা তো ভুল। বাংলা ভাষা তৈরি হয়ে গেছে পাল সেনাদের আমলে, শেষ হয়ে তৈরি হয়ে গেছে একদম। তখন যে বাংলাটা আমরা জানি সেটা অলরেডি সেনরা যখন ডিনাস্টি রুল করছে অলরেডি হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে। ওরা তো এসে বিদেশিগুলোতে এসে বিদেশি নিজেদের ভাষাগুলোকে জোর করে ঢুকিয়েছে, যেটা ঢোকানো উচিত নয়। তো বামদের তো সেগুলো পছন্দ নয়, বামদের সব কিছুই তো ইনভেশন থেকে শুরু হয়েছে। তো সেই জন্য ওরা অস্বস্তি হয়ে যায় যে হিন্দু হিস্ট্রি বেরিয়ে আসছে, সেটা তো পছন্দ নয়। মানে এটা বলছেন আপনি, যেটা একাডেমিকের থেকে আদর্শগতটা বেশি হয়ে গিয়েছে এই অস্বস্তির কারণটা? হ্যাঁ, এটা না মানে লেফটিস্টরা, দেখুন বাম যারা রুল করেছে এদের তো আইডিওলজি নিয়ে, তো এদের তো আইডিওলজিটাই প্রধান জিনিস না। তো ওদের ওইটাই আইডিওলজি যে অ্যান্টি হিন্দু, মানে আমি হিন্দু সভ্যতা আমি আসতে দেবো না, কারণ আমি এখানে মুসলিমদের বেশি প্রমোট করব। আর মুসলিম বলতে কাদের, ফরেন ইনভেডার্স। মানে ম্যাম এখানে তো বহু মন্দির রয়েছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত বা রূপান্তরিত, তো এগুলো কি ধারাবাহিক ঘটনা না কোনো বিচ্ছিন্ন ঘটনা? না না, ধারাবাহিক ঘটনা। যখন প্রথম আজকে সবথেকে দুঃখের কথা, আমি যখন আমার বইটা লিখতে বসেছিলাম হিমাচল টেম্পলস অ্যান্ড দ্য বেঙ্গল কানেকশন বলে, ওখানে গিয়ে বেঙ্গল টেম্পলস, পাল বংশ, পাল এরা বা সেনা, এই দুটো ডাইনেস্টি, আমাদের বেঙ্গল ডাইনেস্টি কিন্তু ওখানে রুল করেছে হিমাচলে গিয়ে। সেই মন্দির খুঁজতে গিয়ে আমি দেখছি আমাদের পশ্চিমবাংলাতে মন্দির কম। মন্দির দেখতে গেলে আমাকে উড়িষ্যা যেতে হচ্ছে, কারণ উড়িষ্যার সঙ্গে ভীষণ মিল আছে। আমি সেই জন্য ইস্টার্ন ইন্ডিয়ান আর্কিটেকচার বলে বলি। আর নয়তো দেখতে হচ্ছে আমাকে বার্মা বা সাউথ ইস্ট এশিয়াতে। কেন পশ্চিমবাংলায় মন্দির নেই কেন? তা যখন ইনভেশন শুরু হলো 12th সেঞ্চুরি থেকে, তখন টানা 200-300 বছর ধরে শুধু ধ্বংস হয়েছে। তাহলে ম্যাম যদি এটাই প্যাটার্ন হয়ে থাকে যে এটা ধারাবাহিকভাবে, তাহলে এটা স্বীকার করতে এত ভয় কেন? স্বীকার করতে ভয় কেন? তারা তোষণ হবে না, পিসমেন্ট হচ্ছে, এটা না তো পিসমেন্ট হচ্ছে, ওদের মানে ওদের নামে কিছু বলা যাবে না। আচ্ছা ম্যাম, এই যে আদিনা মসজিদ বা আদিনাথ মন্দির, এটা নিয়ে মানে আপনার কি বক্তব্য বা আপনার গবেষণায় কি এমন কিছু ধরা পড়েছে যে এটা পূর্বে এই আদিনাথ মন্দিরের অংশ, যেটা আদিনা মসজিদ হয়েছে? এটা নিয়ে তো আমি ওই এক্সে অনেকবার লিখেছি, যেখান থেকে তুলেছে আর কি মেইন স্ট্রিমে। আদিনাথ মসজিদ তো মন্দির ছিল আগে, পরিষ্কার বোঝা যায়। আমি কানিংহ্যামের রেকর্ড পড়েছি, বেগলারের রিপোর্ট পড়েছি, এস এস সরস্বতী ওনারও লেখা পড়েছি। সকলেই বলেছেন মূর্তি পাওয়া গেছে, হিন্দু মূর্তি পাওয়া গেছে, গরু এবং তার সঙ্গে তার কাফ, আচ্ছা একটা ছবি, স্কালচার পাওয়া গেছে। তারপরে দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। হিন্দু মন্দির ছিল, শিবের মন্দির ছিল ওটা। এবং 9th সেঞ্চুরির ইনস্ক্রিপশন আছে, ইন্দ্রনাথ বলে ইনস্ক্রিপশন আছে 9th সেঞ্চুরি, মানে তো পাল বংশ এসে যাচ্ছে। তো পাল বংশ, পালের তৈরি মন্দির ছিল, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে।
তো সেটা ভেঙে এখন মসজিদে গেলেই পরিষ্কার দেখা যায় কারুকার্য যেগুলো সবই হিন্দু মন্দিরের কারুকার্য। সেটাকে লেফটিস্টরা বলেছে যে না, এটা তো ইসলামিক ডমিনিয়নের জন্য করা হয়নি, এটা সুফিজম গ্লোরি করা হয়েছে। ভুল একেবারে। কারণ যিনি ভেঙেছিলেন সিকান্দার শাহ তিনি পরিষ্কার বলে গেছেন যে আমার আনুগত্য হচ্ছে মক্কা মদিনার সঙ্গে। তো এগুলো তো মানতে হবে যে ওটা ভেঙেছে এই কারণে রিলিজিয়াস রিজনেই ভেঙেছে, পলিটিক্যাল রিজনে ভাঙেনি, রিলিজিয়াস রিজন। এই বেসিক জিনিসটাই মেনে নিতে হবে প্রথমে, যে এটা ভাঙা হয়েছে ধর্মের জন্য। তাহলে ম্যাম এত তথ্য থাকার পরেও তো সেখানে নিরপেক্ষভাবে প্রত্নতাত্ত্বিক খনন হচ্ছে না কেন? নিরপেক্ষ প্রত্নতাত্ত্বিক খনন করতে গেলে তো নিরপেক্ষভাবে সরকারকেও সেভাবে ফান্ডিং করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে নিরপেক্ষ সরকার কোথায় হয়েছে? মানে ম্যাম দেখা যাচ্ছে যে এই ধরনের স্থানগুলো নিরপেক্ষ প্রত্নতাত্ত্বিক খননের থেকে ওই ন্যারেটিভ, যে ড্যামেজ কন্ট্রোল যে ন্যারেটিভ, সেই দিকে বেশি ব্যবহার করা হচ্ছে। তো এটা নিয়ে কি মতামত আপনার? নিরপেক্ষভাবে তো হয়নি, আজ অব্দি পশ্চিমবঙ্গে হয়নি। মানে কংগ্রেস সরকার পড়ে যাওয়ার পর থেকে হয়নি, 70-এর দশকের পর থেকে আর হয়নি। এবং সবসময় সারাক্ষণ অ্যাপিসমেন্টের ওপর বেস করে হয়েছে। আর সেই সূত্রেই সেভাবেই দেখা হয়েছে, ফান্ডিং পাইনি। কারণ অন্যান্য ইয়েতে গিয়ে দেখি তো দিব্যি সুন্দর মন্দির রাখা হচ্ছে। সাউথ ইন্ডিয়াতে যান বা নর্থ ইন্ডিয়াতে মন্দির যেগুলো সংরক্ষণ হচ্ছে ভালোভাবেই হচ্ছে। আর পশ্চিমবাংলায় হচ্ছে না কেন? মন্দির যেগুলো আছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কেন? সরকারের ইচ্ছা নেই করার সেগুলো। এখন যে মন্দিরগুলো মাঝখানে খুব রং করা শুরু হয়েছে, এখানে মন্দির তো রং করে তো নষ্ট করে ফেলছে মন্দিরগুলো। তো ওইভাবে তো মন্দির কনজারভেশন হয় না। মন্দিরে আমাদের তো টেরাকোটার মন্দির, পরের দিকে মুসলিমরা মন্দির, পাল বংশ সেন বংশ মন্দির ভেঙে দেওয়ার পর আমাদের টেরাকোটার মন্দির তৈরি হয়েছে, ওই দোচালা একচালা যে মন্দিরগুলো, সেইগুলো রং করে দিচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে রং করে দিচ্ছে। রং করে কনজারভেশন হয় না, ভালো করে অন্য রকমের মেথড আছে কনজারভেশন করা। এবং টেরাকোটার উপর রং করতে নেই, টেরাকোটা ব্লকগুলো ওইভাবেই রাখতে হয়, তার উপরে রং করে দিচ্ছে। তো কনজারভেশন হচ্ছে না, মন্দির নষ্ট হয়ে যাচ্ছে। টেরাকোটার প্রাইসলেস যে প্লেটগুলো, এক একটা রত্ন একদম পুরো, ওগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কত প্লেট চুরি হয়েছে পশ্চিমবাংলা মন্দির থেকে কনজারভেশনের নামে। কারা করছে? আমরা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের হাতে। সে কেন দেখছে না এগুলো? কারা চুরি করছে? পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই চুরি করছে তার মানে। তাহলে ম্যাম তার মানে এখানে খনন হলেই সমস্যা দেখা যাচ্ছে, তাহলে ভয়টা কিসের? খনন হলেই সমস্যা দেখা দিচ্ছে একটা খুব বড় এখানে আছে, যে পশ্চিমবাংলায় কিন্তু মূর্তি স্মাগলিংয়ে একটা বড় র্যাকেট আছে। খনন থেকে তো হবে, যেমন চন্দ্রকেতুগড়ে কিন্তু বেশিরভাগ জিনিস বেরিয়ে গেছে। আমি বামপন্থী সরকারের সময় কথা বলছি। প্রচুর আর্টিফ্যাক্ট যেগুলো চন্দ্রকেতুগড়ের ছিল বেরিয়ে বিদেশে মিউজিয়ামে দেখতে পাই আমরা, স্মাগলড হয়েছে। তারপরে এখন যে মূর্তিগুলো আমি ভীষণ লিখি, আর তুমি যদি আমার পোস্টগুলো দেখো তুমি দেখবে আমি এই মূর্তি পেলেই লিখি, তার কারণে যাতে স্মাগল না হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশেই মেন অ্যাক্টিভ স্মাগলিং র্যাকেটটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে এখন। সেইটা একটা ভয়, মূর্তি স্মাগলিং হয়ে বেরিয়ে যাবে। আমি তো সেই জন্য মূর্তি বেরোলে অত পাগলের মতো লিখি যে এটাকে নিয়ে প্রচার করুন, যাতে সবাই জানতে পারে যে মূর্তিটা চুরি না করতে পারে। তো এইখানে কাজ করা খুব শক্ত। ওখানে এখন যা সব মানে বামপন্থী সময় থেকে শুরু হয়ে এখন অবধি কাজ করা খুব শক্ত। মানে এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করতাম, যে আপনি এই সব জিনিসগুলো তথ্য নিয়ে আসছেন যেগুলো লুকিয়ে রাখা হয়, তখন পোস্টগুলো ভাইরালও হয়, তো এগুলো আপনাকে কি ঝুঁকির মুখে ফেলে না, বা কোনো থ্রেট কি আসে আপনার কাছে? ঝুঁকি তো অবশ্যই আছে, মানে খানিকটা মানে একটু ঠিকঠাক ভাষায় লিখতে হয় আর কি, ডিরেক্টলি মানে অ্যাটাক না করে। আর থ্রেট এখন অবধি সত্যি কথা বলবো আসেনি। কিন্তু যেহেতু আমি মানে কোনো মানে কি বলবো পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড নই, সেই জন্য আমার ডিরেক্ট কোনো থ্রেট আসেনি। আর কিন্তু আমি লেখা তো বন্ধ করবো না, কারোর ভয় আমি লেখা বন্ধ করিনি, করবোও না। পেছনে মানে পোস্টে বহু কমেন্ট করা হয়েছে, পোস্টে অনেক সময় থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, আমি সেগুলো কোটা গা করি না। আর ওইসব ভয় বন্ধ তো করবো না, কারণ আমার কাজই হচ্ছে লোককে মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা নিজেদের হিন্দু হেরিটেজ নিয়ে, সে কাজ আমি করতেই থাকবো। মানে পোস্ট ডিলিট করা হয়েছে কোনো রিপোর্ট করে বা? হ্যাঁ, আমার ফেসবুকে অনেকবার, আমার ফেসবুকে 7বার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে। 2021 সালে ভোটের পরে ভীষণ মেয়েদের রেপ হচ্ছিল, কারা করছিল তো আমরা জানি। সেটা নিয়ে লেখার ফলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে, 7বার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। এটা আমার 8 নম্বর ইয়েতে। এখন আমি অতটা লিখি না, সেই জন্য পলিটিক্যালি আমি
এক্সে ভীষণ লিখি, আমি এই পলিটিক্যাল রেপের এগেনস্ট ভীষণ লিখি। হয়েছে ওখানেও আমার শ্যাডো ব্যান তো লেগেই থাকে এক্সে আমার, কিন্তু তো এগুলো তো বন্ধ করা উচিত নয়, মানে একটা মেয়ে হিসেবে এগুলো বন্ধ করা উচিতই নয় আর কি। তো করবো না, আমি বন্ধ করতেই থাকবো। তো ম্যাম এখানে এই যে আইনি যে সুরক্ষা, এটা কি মানে বাস্তবে কাজ করে এই দিক থেকে, যে আপনারা এই যে থ্রেটের মুখোমুখি হন বা যেনারা হয়ে থাকেন বা এই যে ডিলিট করে দেওয়া হয়, এগুলো কি আইনি ঠিকঠাকভাবে সুরক্ষা কাজ করে? আইনি সুরক্ষাটা আমার নিজের ধারণা আরও বেশি জোরালো হওয়া উচিত, অতটা স্ট্রং নয়। এবং আমি এও তো জানি যারা মানে পালিয়ে আসতে বাধ্য, যেমন অফ ইন্ডিয়ান নুপুর শর্মা পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে, একটাই উদাহরণ দিলাম আমি। কিন্তু এরকম আছে যাদের, মানে আমি তো যেমন পশ্চিমবাংলায় থাকি না, হরিয়ানা থেকে কাজ করি বলে আমার পক্ষে সুবিধা করে, আমাকে ধরতে পারছে না। কিন্তু আমি যদি পশ্চিমবাংলা থেকে লিখতাম, যে যা লিখি আমি এক্সে, ডেফিনেটলি আমার পেছনে পুলিশ লাগিয়ে দিত। তো এইগুলো তো সুরক্ষা নেই কিছু, পশ্চিমবাংলা থেকে বসে কাজ করা যাবে না। মানে ম্যাম আপনি বলছেন যে সরকারি সংস্থা তাহলে নীরবতা এখানে কাজ করছে? অবশ্যই কাজ করছে। তাহলে ম্যাম এই যে রাজ্য যে প্রত্নতত্ত্ব একটা টিম থাকা দরকার, তো পশ্চিমবঙ্গে কি মনে হয় যে এরকম কোনো অ্যাক্টিভ টিম কাজ করছে যেখানে প্রত্নতত্ত্ব যে সাইটগুলো সেগুলোকে সংরক্ষণ করবে, সেগুলো আরো মানে খুঁড়ে নিয়ে আসবে, এরকম কোনো অ্যাক্টিভ সংগঠন আছে? এখন দেখো, সরকারে মানে সরকারি এএসআই তো আছেই, তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারেরও আছে, কিন্তু কাজ তো হচ্ছে না কিছু, কিছু হচ্ছে না, কাজের কাজ কিছু হচ্ছে না। আদিনাথ মসজিদ এর এতে তো মানে হিস্ট্রিটাও ঠিক করে লেখা উচিত, মানে যাই হোক না কেন, কনজারভেশন যাই করো না কেন, এখন তো আর ওখানে মানে কি বলবো, যা অবস্থা, মন্দির নতুন করে বানাতে হবে, পুরোনো এইগুলো দিয়ে হবে না। কিন্তু সেই সব কাজ তো ছেড়ে দেওয়া, এখন অ্যাটলিস্ট হিস্ট্রিটা লেখ, ওখানে বোর্ডে করে হিস্ট্রিটা লেখো ঠিক করে, যেখানে আগে মন্দির ছিল, লুকোনোর তো কিছু নেই, ছিল সবাই দেখতে পাচ্ছে, সেই কাজগুলো করুক। আর যা আছে সেগুলোকেই বাঁচাক আগে, মন্দিরে রং না করে ঠিকভাবে প্রসেসে কনজারভেশনটা করুক, সেগুলো তো আগে করুক। শুধু রং করলে তো আর মন্দির বাঁচানো যায় না। তাহলে ম্যাম এই যে ব্রিটিশ সময় থেকে বামফ্রন্ট সরকার আমাদের পশ্চিমবঙ্গে যে এসেছে, এখন তৃণমূল সরকার, তো তাদের যে এই সরকারি যে কাজকর্মের মাধ্যমে বা এতদিনের শাসনের মাধ্যমে আমাদের হিন্দু সভ্যতার যে ঐতিহ্য এবং তার যে সংরক্ষণ, এর কি কোনো উন্নতি হয়েছে? না, একেবারেই অন্য। পশ্চিমবাংলা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ব্রিটিশ আমলে যা হবার হয়ে গেছে, তারপরে ইন্ডিপেন্ডেন্সের পরে কংগ্রেস আমলে তবুও একটু হচ্ছিল, বামপন্থীরা এসে একদম বন্ধ করে, এখন কিচ্ছু হয় না। তো এরকম বড় কোনো এই যে রাজ্যের নেতৃত্বে যে কোনো সংরক্ষণ কাজ করছে টিম, এরকম মনে করতে পারবে কেউ, বা পাবলিক কি মনে করতে পারবে, বা আপনারা বলতে পারবেন যে রাজ্যের কোনো একটা টিম অ্যাক্টিভলি এটা কাজ করছে এখনকার সময়ে, বাস্তব মানে একদম? এখন পশ্চিমবাংলা করছে না, পশ্চিমবঙ্গের সরকার পাল্টাতে হবে, নাহলে হবে না। এরপর সরকার না পাল্টালে কাজ হবে না এখানে, সোজা কথা হচ্ছে। মানে এখন যা সিচুয়েশন হয়ে গেছে পশ্চিমবাংলায়, কাজ হবে না। তাহলে ম্যাম এটা ধরুন যদি নাই পারছে, তাহলে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একদিক থেকে ব্যর্থতা বলেই ধরা উচিত। হ্যাঁ, ব্যর্থতা তো বটেই। পশ্চিমবঙ্গের সরকারের ব্যর্থতা শুধু প্রত্নতাত্ত্বিক নয়, সব দিক থেকে ব্যর্থতা। কাজকর্ম নেই, দলে দলে। আজকে আমি গুরগাঁওতে থাকি, গুরগাঁওতে দলে দলে এত বাঙালিদের দেখি কেন? কাজ নেই বলে আসছে, কাজ থাকলে তো আসতো না। হরিয়ানাতে আজকে সচ্ছল অবস্থার লোকজনের কেন, তারা তো বাইরে যাচ্ছে না কাজ করতে, বিশেষ কেন যাচ্ছে না? তাদের এখানেই কাজ পাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলা থেকে দলে দলে, মানে আমি তো বলি গুরগাঁও কলকাতা হয়ে গেছে প্রায়, এত বাঙালি এখানে কেন আসছে? কাজ নেই পশ্চিমবাংলা, প্রশাসনিক ব্যর্থতা এগুলো। মানে আপনি বলছেন যে শিক্ষা ব্যবস্থাতেও একটা ইতিহাস বিমুখ যে ভাবনা, সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য কি কোনো একটা পেছনে আইডিওলজিক্যাল প্রজেক্ট চলছে বলে মনে হয়? এটা শুরু হয়ে গেছে বামপন্থী সময় থেকেই, যে আইডিওলজি বেসড পড়াশোনা করে দেওয়া হয়েছে, এবং প্রচুর ডিস্টর্শন হয়েছে হিস্ট্রি আমাদের। আর পশ্চিমবাংলাতে বিশেষ করে, কারণ পশ্চিমবাংলা 30 বছর ধরে বামপন্থীদের হাতে ছিল, তার ফলে পশ্চিমবাংলার সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ইতিহাসটা পুরো পাল্টে দেওয়া হয়েছে, ন্যারেটিভ পাল্টে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার লোকেরা, মানে এটা খুব লজ্জার কথা যে পশ্চিমবাংলার লোকেরাই নিজেদের মানে পুরনো হিন্দু ডাইনেস্টি জানে না, ডিরেক্ট অ্যাকশন ডে সম্বন্ধে অর্ধেক লোক জানে না, কি ঘটেছিল, গোপাল মুখার্জির নাম অনেকে জানে না। পশ্চিমবাংলার মানে ইতিহাসটা এমনভাবে পাল্টে দেওয়া হয়েছে যে আমাদের স্টেটের লোকেরাই ইতিহাস জানে না। এটা খুব লজ্জার কথা। মানে ম্যাম দেখুন, আমাদের যে সংস্কৃতিটা, এটা অনেক প্রাচীন, শুধুমাত্র পাল সেন যুগে আটকে থাকলেও হবে না, বৈদিক সভ্যতা। তো সেই যে ইতিহাসটা, সেটাকে তো অদৃশ্য করে দেওয়া মানে একটা সংস্কৃতিকে মুছে ফেলা। তো এটার কাজও তো তাহলে এর সাথে সাথে চলছে বলে মনে হয়, আপনি কি মনে করেন? হ্যাঁ, সংস্কৃতটা তো মুছে দেওয়াটা সব থেকে, মানে একটা জাতিকে, একটা কমিউনিটিকে শেষ করে দেওয়া, মানে সব থেকে বড় রাস্তা হচ্ছে তার পেছনে ইতিহাসটাকে মুছে দেওয়া।
সেটা তো সব থেকে বড়, তা মেরুদণ্ড ভেঙে যায় একদম, যেটা পশ্চিমবাংলা বাঙালিতে হয়ে গেছে না, মানে ইতিহাসটাকে শেষ করে দিয়েছে, সংস্কৃত কালচার, মানে আমাদের যে কালচার যেটাকে বলি সেটাকে এমন হাইব্রিড একটা মিক্স করে দিয়েছে, তো আমাদের তো সেই তার ফলে আমাদের কি বলবো সেই স্ট্রেংথটাই চলে গেছে। তো ম্যাম শুধু এই দিকে দেখলে হয় না, আমাদের সন্দেশখালী, আরজিকর, মানে এই ধর্ষণের যে ঘটনাগুলো একদম ধারাবাহিক। তো এখানে আমাদের যে প্রশাসন রয়েছে, যে সরকার রয়েছে, তারা কি ভূমিকা পালন করছে যে বারবার এই ধারাবাহিক ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু কোনো রকম ভাবে ঠেকানো যাচ্ছে না? এটা মানে সরকারের কি ব্যর্থতা বলে মনে করেন? এটা এই ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল কিলিং বা রেপ কিন্তু এটা নতুন নয়, এটা কিন্তু শুরু হয়েছিল বামপন্থী ইয়ে থেকে। আমার এই নিয়ে আর অনেকগুলো কলম লিখেছিলাম, এই ফার্স্ট পোস্টে আছে, নিউজ 18-এ আছে। এই ধানতলা, বানতলা, এই কেসগুলো কারা শুরু করেছিল? বামপন্থীরা শুরু করেছিল। অনিতা দেওয়ানের যে ওই বিভৎস মৃত্যুটা মেরেছিল সিপিএম এর লোকেরা, তো রেপ করে মেরেছিল। মানে যিনি ডাক্তার ওনাকে দেখেছিলেন, ওনার বডিটা, তিনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ভেতরে একটা 1 ফুটের লম্বা টর্চ পাওয়া যায় ওনার ভেতর থেকে। তাই তো বামপন্থীরা শুরু করেছিল, সেটাই এখন তৃণমূলরা করছে। সন্দেশখালীর যে ঘটনা, ওটা নিয়ে আমার কলম আছে নিউজ 18-এ, সন্দেশখালীর, তখন তো কিছু লোকের সঙ্গে কথা বলতে হয়েছিল আমার। সন্দেশখালীর মেন মানে আমাদের পশ্চিমবাংলার খুব বড় এখন একটা প্রবলেম হয়ে গেছে, সবাই যেহেতু বাইরে চলে যাচ্ছে কাজ করতে, ওখানে অনেক গ্রাম আছে যেখানে ছেলেরাই নেই, নিজেদের বাড়ির মহিলাদের প্রোটেকশন দেওয়ার জন্য ছেলেরা নেই। তো ছেলেরা বাইরে কাজ করছে, মহিলারা আছে বা তাদের সঙ্গে, তো কারা রুল করছে? এই সন্দেশখালী গুন্ডাদের মতো যারা আছে তাদের, তারা এখন কন্ট্রোল করছে পুরো জিনিসটা। আর এরা কারা? এরা তো সব সিপিএমের গুন্ডা ছিল আগে। তুমি যদি ওদের, আমার লেখাটাতে আমি ট্রেস করেছিলাম, তো সিপিএমের গুন্ডা সব, তারাই এখন তৃণমূলের গুন্ডা হয়েছে, তারা এখন ওই সব অত্যাচার করছে। অভিযুক্তদের সাথে যদি কোনো রাজনৈতিক সংযোগ দেখা যায় তখন কি তদন্তটা অনেক ধীর হয়ে যায় বলে মনে করেন? তদন্তই হচ্ছে কোথায়? তদন্তটাই রিসেন্টলি শুরু হয়েছে, তো ইডি যেখানে গিয়েছিল, ইডির সঙ্গে গুন্ডা লাগিয়েছিল বলে হয়েছে তদন্ত। তদন্ত হয়েছে কোথাও? তো মানে মানে প্রশাসন যে এখন যে আছে তারা তো জিনিসটাকে তো সাপোর্ট করে যাচ্ছে, না হলে তো এর অনেকদিন আগেই জেলে যাওয়া উচিত ছিল, যায়নি কেন? আজকে এত যে মেয়েদের রেপ করছে, মেয়েদের সেক্স স্লেভ করে রেখে দিয়েছে, সেটা পিঠে কি লজ্জা করে যখন আমি পড়ি, অন্যান্য লোকেরা, অন্যান্য স্টেটের লোকেরা লিখছে পিঠে বানাতে যাচ্ছে, মেয়েদের ডেকে পাঠাচ্ছি পিঠে বানাতে। এগুলো হচ্ছে কি করে? প্রশাসনের সাপোর্ট আছে বলেই হয়েছে। তাহলে ম্যাম মানে যখন কথা হচ্ছে, এরকম ঘটনা হচ্ছে, তখন প্রথম যে ইচ্ছাটা আসে বা প্রথম যে প্রতিক্রিয়াটা আছে সেটা আছে ড্যামেজ কন্ট্রোল, ন্যায় বিচারের কিন্তু কোনো রকম আমরা দেখি না। তো তাহলে এটা কিভাবে, শাসন ব্যবস্থাটা কি চোখে দেখছেন আপনি? শাসন ব্যবস্থা বলে কিছু আছে কি পশ্চিমবাংলায়? যখন মানে এরকম বিভৎস রেপ কেস হচ্ছে, আরজি করার তো কোনো ইয়ে হলো না, কোনো তো জাস্টিস কেউ ধরা পড়লো না, যাকে ধরা হয়েছে সে তো স্কেপগোট করা হয়েছে তাকে। তো আর সন্দেশখালীর একই ব্যাপার, তো মানে কোনো বিচার হচ্ছে না, সবসময় ধামাচাপা দেওয়া হচ্ছে, সব কেস আমরা ধামাচাপা দিয়ে দিচ্ছি। তো সেটা তো তাহলে মানে এটা তো কোনো কি মানে প্রশাসন বলে কিছু আছে পশ্চিমবাংলা? আমার সত্যি বড় প্রশ্ন একটা, যে এরকমভাবে ধর্ষণ হচ্ছে, একটার পর একটা রেপ হয়ে যাচ্ছে, বডি পাওয়া যাচ্ছে, তার তো কোনো বিচার নেই, কিছু নেই। তো আপনি তো ম্যাডাম এখন বর্তমানে গুরগাঁওয়ে থাকেন, তো কোনো সময় কি পশ্চিমবঙ্গে ফেরার কোনো রকম ইচ্ছা আছে? না, আমার পশ্চিমবঙ্গে ফেরার কোনো পরিকল্পনা নেই, এবং তার প্রধান কারণ হচ্ছে এই জিনিস। কারণ পশ্চিমবঙ্গে তো কিছু নেই এখন, কিসের জন্য ফিরবো আমি? চাকরি বাকরির তো অবস্থা দেখতেই পাচ্ছি, আমি চোখের সামনে দেখছি গুরগাঁও ভরে গেছে পশ্চিমবাংলার লোকে। তারা কেন আসছে? একই কারণে, কাজকর্ম কিছু নেই, বেরিয়ে আসছে। আর আর তো মেয়েদের তো ওখানে থাকা, এখন যা সব দেখি আমি ঘটনাগুলো যা শুনি, তো ভয় করে গ্রামের দিকে এখন পুরো। তো স্মাগলিং, মেয়েদের কত মেয়েরা কত পাচার হয় জানেন পশ্চিমবাংলা? আই থিঙ্ক টপ স্টেট মেয়ে পাচারকারীতে। গ্রামের দিকে ওই সেম জিনিস, ছেলেরা নেই, বাইরে কাজ করছে, মেয়েদের তুলে তুলে নিয়ে যাচ্ছে, পাচার করে দিচ্ছে। কারা করছে? বাংলাদেশি বহু লোকেরা ইনভলভ আছে এটাতে। ওয়েস্ট বেঙ্গলের তো মানে কি বলবো, কোনো মানে ব্যবস্থা সব ভেঙে পড়েছে, সব ব্যবস্থা ভেঙে পড়ছে। তাহলে ম্যাম মানে আপনি কোন ধরনের পশ্চিমবঙ্গ হলে আবার ফিরতে চান? পশ্চিমবঙ্গে আমি তো সবার আগে বলবো যে মানে মেয়েদের সুরক্ষাটা এখন খুব বড় ব্যাপার হয়ে গেছে। ওটা যদি ওইরকম মানে সুরক্ষা আগে যেরকম ছিল, এক সময় বলা হতো খুব সেফ সিটি বলা হতো, সেই রকম পর্যায়ে না পৌঁছলে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে চাকরি থাকতে হবে, লোকে যে ফিরবে তার একটা মোটিভেশন থাকতে হবে ফেরার জন্য, না? সেই চাকরি বাকরি দরকার, তাহলেই লোকে ফিরতে আরম্ভ করবে, নাহলে তো ফিরবে না। মানে ম্যাম আমাদের যে স্বপ্নের রাজ্য, সেই স্বপ্নের রাজ্য, নিজের রাজ্য ছেড়ে যখন মানুষ অন্য রাজ্যে থাকে,
তো এটা তো সভ্যতার পরাজয়, প্রশাসনের ব্যর্থতা একদম, বলেই একদম। ধরতে হয় নাকি? এটা একেবারেই প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এত বাঙালি বেরিয়ে গেছে। তো ম্যাম, এখন আপনি বাংলার তরুণদের কি মানে বলতে চান যে তারা মোটিভেট হোক বা আরো ঠিক হোক এই পশ্চিমবঙ্গের অবস্থা, তাদের জন্য কি বার্তা দেবেন? পশ্চিমবাংলায় আমি বলবো তরুণদের চিন্তা ভাবনা করে ভোট দিন। মানে এমন কোনো পার্টিকে ভোট দেবেন না যারা এই একই জিনিস করে যাচ্ছে। আজ 30 বছর ধরে বামপন্থী আর তৃণমূলকে আমরা দেখলাম কি করছে। এবার একটু নতুন দিকে ভাবতে হবে, তাছাড়া উপায় নেই, বাঁচার উপায় নেই আর এখন আর। মানে ম্যাম, এই যে ইন্ডিয়ান মুসলিম যারা রয়েছেন, তাদের সেই দিক থেকে এত দোষ আমরা দেখতে মানে সেই দিক থেকে কমই, কারণ বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গা এসে এখানে অনেকটা সংখ্যায় বেড়েছে এবং তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার হচ্ছে। মানে ইন্ডিয়ান মুসলিম যারা রয়েছে তাদেরও তো সেই যে সুযোগ সুবিধাগুলো কমছে এবং ওইদিকে ভোট ব্যাংক ব্যবহার হচ্ছে ফরেন যে মুসলিম তারা। তো এটাও কি ইন্ডিয়ান মুসলিমদের বোঝা উচিত? ইন্ডিয়ান মুসলিমদের তো এটা বোঝা উচিত যে কারণ বাংলাদেশিরা এসে কাজ নিয়ে নিচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, জমি নিয়ে নিচ্ছে কেড়ে কেড়ে। তো ক্ষতি কাদের হচ্ছে? ভারতীয়দের হচ্ছে। ভারতীয় হিন্দু মুসলমান দুপক্ষেরই ক্ষতি হচ্ছে। আর আসামে যেমন সে তো জমি ফমি অনেক দখল করে নিয়েছে, এখন তো তবু ওদের সিএম যিনি তিনি খুব কড়া হাতে ডিল করছেন। আর পশ্চিমবাংলায় তো সেটা কেউ করার নেই। পশ্চিমবাংলায় তো চাকরিটাই হচ্ছে এখন একদম পুরো, এবং করছে কারা? বাইরে থেকে এসে লোকেরা করছে। আমরা ভারতীয়রা হেরে যাচ্ছি তাদের কাছে না। সেটা ইন্ডিয়ান মুসলিমদের বোঝা উচিত, ক্ষতি আমাদের হচ্ছে। তাহলে আমি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তো এই বাইরের মুসলিমদের তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে ইন্ডিয়ান যারা মুসলিম রয়েছে তারা সুযোগ সুবিধাটা পাবে। তাহলে এই ক্ষেত্রে প্রশাসনের বিরোধিতা কেন করছে? প্রশাসন বিরোধিতা করছে, প্রশাসন নিজে ভোট ব্যাংক বাঁচাচ্ছে না। তাদের তো ভোট ব্যাংক হচ্ছে বাইরে থেকে আসা মুসলমানগুলো, তাদের ভোট ব্যাংক। বাংলাদেশ থেকে এসেছে রোহিঙ্গাদের, তারা তো ইলিগালি ঢুকেছে, কিন্তু তারা ভোট ব্যাংক। তাদের কাছে আধার কার্ড, তাদের মানে আইডেন্টিটি প্রুফের কোনো সমস্যা নেই। তারা আধার কার্ড দেখিয়ে দিচ্ছে, তারা ভোটার্স কার্ড দেখিয়ে দিচ্ছে, তারা ভোট ব্যাংক বড় একটা। তাদের তো বাঁচাতে গেলে স্যারকে তাহলে মানে সেটা বিরোধিতা করতে হবে। ইন্ডিয়ান মুসলিমদের কিন্তু কোনো স্যারে কোনো প্রবলেম নেই, কারণ ওদের তো কাছে কাগজপত্র থাকবে, তারা তো এখানকারই লোক, তাদের তো সমস্যা নেই। সমস্যাটা বিদেশিদের যারা ইলিগালি ঢুকেছে। সেটা ইন্ডিয়ান মুসলিমদের একটু বোঝা উচিত যে সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা ওনাদের, এবং ওরা চলে গেলে তাহলে আমরাও কাজ পাবো। সেইটা প্রশাসন, যে প্রশাসন এই স্যারের পত্রিকার এগেনস্টে কথা বলছে, সে তো তার মানে অ্যান্টি ইন্ডিয়ান বেসিক্যালি। তার মানে তোমার আপনি যেটা বললেন এটা এখান থেকে এটাই বেরিয়ে এলো যে আমাদের যে ইন্ডিয়ান যে হিন্দু রয়েছে বা মুসলিম রয়েছে বেঙ্গলি, তো তাদের অধিকারটাকে কেড়ে নিয়ে তাদের যে প্রাপ্য সেটা দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। তো এর ফলে যারা ক্ষতিত হচ্ছে ইন্ডিয়ান মুসলিম এবং হিন্দুদের দুজনের। এটা হওয়ার পরেও কি করে দেখা যায় যে রাস্তায় যখন এসআইআর এর বিরোধিতা হয় তখন ইন্ডিয়ান মুসলিমরাই সেই বিরোধিতা করছে? মানে তারা তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, কিন্তু তবুও তারা ওইদিকে মানে বিরোধিতা করছে কিছু না বুঝেই। তো এটা আপনি কি বলবেন? তারা না বুঝে করছে, ওদের ইনফরমেশন মানে ভুল তথ্য দেওয়া, ভুল বোঝানো হয়। এটা খুব বড় একটা জিনিস, ভুল বোঝানো হয়। এবং ভুল বোঝানো হয় হচ্ছে যেটা মানে মৌলবীরা বোঝায়। ওরা তো ওদের কথা খুব শুনে চলে, সেখান থেকে ভুল বোঝানোটা শুরু হয় ওখান থেকে। আর ভুল বুঝছে এবং খানিকটা ভয়েও এরা মুখ খোলে না। সেটা ওদের মানে ওটার এগেনস্টে ওদের রুখে দাঁড়াতে হবে যে আমাদের যেগুলোর ওপর দাবি আছে, আমাদের যে রাইটস, সেগুলো কেন বিদেশ থেকে আসা বাংলাদেশি বা রোহিঙ্গা মুসলিমরা নিয়ে নেবে? ইন্ডিয়ান মুসলিম হিসেবে এগুলো আমাদের রাইট আছে, আমরা চুজ করব কে সিএম হবে, কে প্রধানমন্ত্রী হবে, এগুলো আমরা চুজ করব। চাকরি বাকরি বা জমি, এগুলো তো আমাদের রাইট। তাহলে ওরা এসে এগুলো কেন বেদখল করে নিচ্ছে? এটা তো বুঝতেই হবে। তার মানে আপনি বলছেন যে ইন্ডিয়ান মুসলিমদের যদি নিজের অধিকারটা বুঝে নিতে হয় বা যেটা প্রাপ্য ওদের থেকে যদি সেটা নিয়ে নিজেদের নিতে হয়, তাহলে হিন্দু এবং মুসলিম মিলে বাংলাতে এমন একটা সরকার গঠন করতে হবে যে নিরপেক্ষভাবে দুদিককেই যে শাসন ব্যবস্থা সেটা একটা সুন্দর জায়গায় নিয়ে আসবে এবং মুসলিমদের, ইন্ডিয়ান মুসলিম যে রয়েছে তাদের প্রাপ্যটা দেবে এবং এইভাবে মানে ঠকিয়ে না ঠকিয়ে তাদের প্রাপ্যটা দেবে এবং হিন্দুদেরও সঠিক প্রাপ্য দেবে। তো ইন্ডিয়ান মুসলিমদের কি এমন সরকার গঠন করা উচিত? এখানে পশ্চিমবাংলা ক্ষেত্রে তো আমি বলবো ইন্ডিয়ানদের, ভারতীয়দের এক হয়ে এমন একটা পার্টি নিয়ে আসা উচিত যে ইন্ডিয়ানদের হয়ে কাজ করবে, বিদেশিদের হয়ে। বিদেশিদের এসে তুলে তাদের তাদের পিস করে তাদেরকে কাজকর্ম দেবে না। মানে নিজেদের স্বার্থের জন্য এক হয়ে এখন নতুন পার্টি চুজ করতে হবে, তাছাড়া উপায় নেই এখন আর। যে পার্টিরা মানে বিদেশি বাইরে থেকে এনে লোকে নিয়ে ভোট ব্যাংক বানিয়ে তাদের ভোটে জয় হয়ে তাদেরকেই সুযোগ সুবিধা করে দিচ্ছে, সে পার্টি রেখে তো লাভ নেই না। নিজেদের স্বার্থটা বুঝে নিতে হবে। মানে ম্যাম, ডেভেলপমেন্টের নামে কিছু হচ্ছে না, বাইরে থেকে
ফরেন যে মুসলিম রোহিঙ্গা তাদের নিয়ে এসে শুধুমাত্র ভোট ব্যাংকটাকে নেওয়ার জন্য, নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্যই তাহলে এই লড়াই হচ্ছে, আর তাহলে কিছুই না। একদম তাই, একদম তাই। বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশ আর রোহিঙ্গা ওদের নিয়ে আসা হচ্ছে শুধু ভোটের জন্য, আর কিচ্ছু নয়। আর এদিকে নিজেরা পাওয়ারে থাকছে, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট হলে কি আজকে দলে দলে হিন্দু মুসলমান ইন্ডিয়ান যারা, তাদেরকে যেতে হতো অন্যান্য স্টেটে? আজকে যে এত অশান্তি হচ্ছে অন্যান্য স্টেটে নিয়ে, বুঝতে পারছে না ইন্ডিয়ান মুসলিম আর বাংলাদেশি মুসলিমদের ডিফারেন্সটা? তো হতোই না যদি আজকে ওদের অ্যাপিস না করে যদি শুধু ইন্ডিয়ানদের স্বার্থে কাজ করতো, তাতে এই সমস্যাটাই আসতো না, কেউই যে বেরোতো না শহর স্টেট থেকে। তাহলে ম্যাম আপনি বলছেন যে বাংলাদেশি যে রোহিঙ্গা রয়েছে বা বাংলাদেশের মুসলিম যারা রয়েছে, আমার পোস্টেও দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে তাদের কমেন্টে সবসময় একটা উস্কানিমূলক ভাব থাকে এবং তার ফাঁদে পা দেয় ইন্ডিয়ান মুসলিমেরা। এখন এদের নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আসা উচিত, যে আমরা ওই উস্কানিতে পা দেবো না, বা ওই বাবরকে সাপোর্ট করব না, বা পুরোনো জিনিসকে সাপোর্ট না করে এদের উস্কানি থেকে বেরিয়ে এসে একটা সুন্দরভাবে যে রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে, যারা দেশের জন্য কথা ভাবে, যারা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে একটা সুস্থ ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চায়, এরকম একটা সরকার গঠন করতে চায়। তো এই দিকে কি আপনি আশাবাদী যে ওই রাষ্ট্রবাদী মুসলিম যে বাড়ছে, বা তাদের সাথে মিলেমিশে এই যে ইন্ডিয়ান মুসলিম আছে তারা একটা সরকার গঠন করবে? রাষ্ট্রবাদী মুসলিম যে নেই তা নয়, আছে, অনেকেই আছে। আমি অনেক এরকম পার্সোনাল লেভেলে আমি অনেককেই চিনি। কথাটা হচ্ছে যে পাকিস্তান, এই সোশ্যাল মিডিয়ার একটা বড় বাজে জিনিস হচ্ছে, পাকিস্তান আর বাংলাদেশে বহু লোক আছে যারা কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের সত্যি ইনস্টিগেট করে। এটা আমার নিজের চোখে দেখা। ইন্ডিয়ান মুসলিমদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং রাষ্ট্রবাদী যারা মুসলিম আছে তাদের কথা শুনতে হবে। তারা কিন্তু খুব সুন্দর লজিক্যাল কথা বলে, তো তাদের কথা শুনতে হবে এবং বুঝতে হবে যে আমাদের ধর্মের ওপরে নিজের রাষ্ট্রকে রাখতে হবে, দেশটাকে রাখতে হবে। দেশ থাকলেই আমরা থাকবো, সেটা ওদের বুঝতে হবে এবং সেটা বুঝেই ওদের একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। মানে যেরকম পার্টি নিতে হবে যে যারা দেশের জন্য কাজ করছে, ন্যাশনালিস্ট পার্টি নিতে হবে যারা দেশের জন্য কাজ করছে। আচ্ছা ম্যাম, তাহলে মানে এই যে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গটাকে একটা বাংলাদেশের সাথে জোড়ার একটা পরিকল্পনা চলছে, মানে বাংলা স্থান করার মানে চেষ্টা চলছে, তার সাথে কি আমাদের যে বর্তমান প্রশাসন তিনি কি মানে মদত দিচ্ছেন, না তার বিরোধিতা কোনো কাজ দেখতে পাচ্ছেন? মদত তো দিচ্ছে বটেই, না হলে তার বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসছে কেন? মদত তো দিচ্ছেই না। একটা গ্রেটার বাংলাদেশ তো ওদের ভীষণ স্বপ্ন একটা, যে পুরো পশ্চিমবাংলা জুড়ে নর্থ ইস্টের সব স্টেট নিয়ে তো হরদম এই ম্যাপ দেখছি আমরা। আছে জামাত, ওদের যে জামাত যেটা, সেটা তো এই স্বপ্নটা বরাবরই আছে। এবার সেখান থেকে বাংলাদেশ থেকে লোকেরা আসছে, ভোট দিয়ে চলে যাচ্ছে, তো অবশ্যই একসঙ্গে কাজ করছে। মানে এটারই প্রতিফলন কি ম্যাম আমরা দেখতে পাই যখন ওই বাংলাদেশের কিছু হুজুর মানে ওই ওয়াজ মাহফিল করে, তারা সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কথা বলে, কিন্তু তবুও সেখানে প্রশাসন যারা রয়েছে, রাজ্যের তৃণমূলের যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, তখন সেই বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায় না। এটা কি ওইটারই প্রতিফলন? এটা তো ওটারই প্রতিফলন না। আজকে যখন তোমাকে ওখান থেকে বাংলাদেশে বসে একজন বলছে আমি মমতাকে বিয়ে করতে চাই, তো 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 ওদের পার্টির লোকেদের বেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, কিন্তু কারোর সাহস নেই। তার কারণ হচ্ছে ওদেরই সাহায্যে তোমরা দাঁড়িয়ে আছো, ওদেরই তোমরা অ্যাপিস করছো, ওরাই তো এসে তোমাকে তো ভোট ব্যাংক, তো বলবে কি করে? ওদের সাহস নেই তোমার। আমরা তো হিন্দুত্ববাদী কাজ করি বা হিন্দুদের ধর্মের সনাতন ধর্ম নিয়ে কাজ করি, যারা বলে যে আমরা ইন্ডিয়ান মুসলিমদের কথা ভাবি না বা আমরা তাদের এক ভাবি না, তাহলে হয়তো আমরা আজকে তাদের অধিকারের কথা বলতাম না। এটা অনেকেরই ধারণা যে হিন্দু মানেই বা যারা হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে বা যেসব জায়গায় রয়েছে তারা ইন্ডিয়ান মুসলিমদের বিরোধী, এটা বাংলাদেশের মুসলিমরা ওদের বোঝায়। তাহলে নিশ্চয়ই এই কথোপকথনে এটা উঠে আসতো না বা এত সুন্দর একটা জায়গায় পৌঁছাতো না যে আমরা ইন্ডিয়ান মুসলিমদের যে প্রাপ্য যেটা অধিকার, সেটা আমরা তাদের চিনিয়ে দিচ্ছি, তাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের হাতের সামনে যেটা রয়েছে তোমরা সেটাকে একসেপ্ট করো। আসলে না, এটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মটাই না, কি বলবো, সেদিক থেকে অনেক বেশি ইনক্লুসিভ। মানে আমরা কি প্লুরালিজমে বিলিভ করি, আমরা সবাইকে নিয়ে চলাতে বরাবরই তাই। আর সারা তুমি যদি এনশিয়েন্ট হিস্ট্রি দেখো, যেখানে যে ধর্মকে পারসিকিউট করা হয়েছে তারা কিন্তু ইন্ডিয়াতে এসেই মানে হেল্প পেয়েছে, ইন্ডিয়াতে এসে তারা থেকেছে। জুদের যেমন, তারা এখানেই এসে কিন্তু স্থান পেয়েছে, সব জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, এখানে এসে পেয়েছে। সেক্ষেত্রে মানে হিন্দুইজমটাই কিন্তু ওই রকম, আমাদের ধর্মটাই খুব উদার ধর্ম, খুব সবাইকে ইনক্লুসিভ করে নেওয়া, সবাইকে গ্রহণ করা, সবাইকে সম্মান দেওয়া, এটাতে বিশ্বাস করে। এবং সেটা তো ইন্ডিয়ান মুসলিমদের বুঝতে হবে না, আমাদের ধর্মটাই যাদের ওই রকম তারা তো কখনোই করবে না, মানে তাড়িয়ে দেবে না বা তাদের কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। হিন্দুরা সবসময় চেষ্টা করে এক হয়ে থাকার আর কি।
সেটা ইন্ডিয়ান মুসলিমদের বুঝতে হবে। উস্কানিতে মানে তালে তালে না মেলালেই হতে হবে আর কি। ওরা প্রচুর উস্কানি দেয়, আমি নিজে পোস্টে দেখেছি, কমেন্টে দেখেছি। সেই ফাঁদেটা যাতে পাটা না দেয়, সেটা ওদের নিজেদের মাথায় মানে কি বলবো চিন্তা ভাবনা করে নিজেদেরই শক্ত হতে হবে। কিন্তু ম্যাম আমরা যেই কথা বলি না কেন বা যতই আমরা আউটপুট দেই না কেন, আসল তো ভোট ব্যাংক বা ভোটের যে একটা রেজাল্ট, তো সেটার আপনি বর্ডার লাইনটা কি 2026-এ রাখছেন, না আরো পরে 2031, আরো 5 বছর যদি হয় তাহলে এটা আরো কোন জায়গায় পৌঁছাতে পারে, না আপনি 2026-কে বর্ডার লাইন ধরেই চলছেন যে এখান থেকে আশাবাদী হওয়া যেতে পারে যদি একটা পরিবর্তন আসে? 2026টাকে বর্ডার লাইন ধরতে হবে, কারণ এরপরে বেশি দেরি হয়ে গেলে কিন্তু অনেকটাই হাতছাড়া হয়ে যাবে পশ্চিমবঙ্গটা। সেই জন্য যা পাল্টানোর তাড়াতাড়ি সবাইকে এক হয়ে রাষ্ট্রপতি সরকার নিয়ে আসতে হবে, মানে করতেই হবে, তাছাড়া উপায় নেই এখন আর। ধন্যবাদ ম্যাম। তাহলে আজকের আমাদের এই কথোপকথন এটাই মনে করিয়ে দেয় যে আমাদের সংস্কৃতি বা আমাদের ইতিহাস বা আমাদের দেশকে আগে প্রাধান্য দেওয়া উচিত নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য। এবং আমাদের এই হিন্দু সংস্কৃতিটা অনেক প্রাচীন, বৈদিক সভ্যতা থেকে চলে আসছে, সবাইকে জায়গা দিয়েছে, সেটা মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবকে নিজে আপন করে নিয়েছে। তো এই আমাদের যে সংস্কৃতি, এটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ যেসব দেশ দেখা গেছে কট্টর মনোভাব নিয়ে এসেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র ভারত এত মানে এত ইনভেডার এসেও কিন্তু আজকে সকলকে জায়গা নিয়ে রেখেছে। তাহলে আমরা মনে করি যে এই ইতিহাসটাকে, এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করতে হবে। আজকে আপনারা যারা এই কাজে নেমেছেন, আর্কিওলজিস্ট যারা নতুন নতুন জিনিস নিয়ে আসছেন আমাদের এই ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য, সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার মানে ম্যাম আমাদের এই হিন্দু সংস্কৃতিটা যে মহান এবং তারা যে সকলকে জায়গা দিতে পারে, একসাথে বেঁচে থাকতে পারে, সেটা কিন্তু তার একটা প্রমাণ আজকে আপনিও দিয়ে গেলেন, বক্তব্য দিলেন এবং আমাদের কথোপকথনে উঠে এলো। তো সেটা কিন্তু সকলকে ফলো করা উচিত বলে মনে হয় নাকি? হ্যাঁ, অতি অবশ্যই ফলো করা উচিত, কারণ সবাইকে মনে রাখতে হবে যারা মানে অন্যান্য ধর্ম, যেমন মুসলিম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, ইন্ডিয়াতে যারা আছে তাদের কিন্তু পুরনো, তুমি যদি পূর্বপুরুষ দেখো, সকলেই কিন্তু হিন্দু ছিল। হিন্দু এবং সেই জন্য একই, যেখান থেকে সকলেই এক, আমাদের সকলের এখন উচিত রাষ্ট্রবাদী মানে রাষ্ট্রের কথা আগে মাথায় রেখে নিজেদেরটা নিজেরা বুঝে নেওয়া। কারণ বিদেশি হাতে পাওয়ার না দিয়ে নিজেরা আমরা দেশটাকে ভালোবেসে দেশটাকে আরো উন্নতি করার চেষ্টাটা সবার আগে করা উচিত, ভাবা উচিত। ধন্যবাদ ম্যাম। আমি দর্শকদের এটাই বলবো যে যেসব হিস্টোরিয়ানরা বা আর্কিওলজিস্টরা যারা রয়েছেন, যারা ভুল তথ্য উপস্থাপন করে এবং আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাদের বাদ দিয়ে আমাদের এইসব ম্যাম যারা এখন আছেন, যারা আর্কিওলজিস্ট নিয়ে কাজ করছেন, ইতিহাসের সঠিক তথ্যটা আপনারা তুলে আনছেন, তাদের দিকে আরেকটু দেখা, তাদের জিনিসগুলোকে ফলো করা, যার ফলে এই যে পুরনো মুঘলদের গৌরবান্বিত যে ইতিহাস, সেগুলোকে তুলে আনা হয়, কিন্তু আমাদের যে ফ্রিডম ফাইটারের তাদের ইতিহাসগুলোকে চাপা দিয়ে দেওয়া হয়, সেইগুলোকে যেন আমরা আবার নিয়ে আসি। এবং আমাদের এই বাংলাতে, বিশেষ করে বাংলাতে এখন যে অবস্থা, তো সেটার যে ক্ষতিটা হয়ে গিয়েছে, সে ক্ষতিপূরণ করার জন্য যারা হিন্দু এবং মুসলিম, যারা ইন্ডিয়ান মুসলিম রয়েছেন, তারা ওই ফরেন মুসলিম যারা রয়েছে, যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে গিয়ে, বলতে পারেন বিরুদ্ধে বলতে এতটুকু বলছি, লড়াই করতে বলছি না, একটা আইডিওলজিক্যাল তো পার্থক্য থাকে, সংস্কৃতির পার্থক্য থাকে, তো তারা এক হয়ে এমন একটা পদক্ষেপ নিয়ে আসুন যেটা পশ্চিমবঙ্গের জন্য এবং বাংলার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভালো হবে। এবং এই যে ম্যাম বললেন আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে এখন সবাই দিল্লি, নয়ডা, গুরগাঁও এদিকে সবাই চলে আসছে, সেটা যেন না করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে সেভ রাখার জন্য, নারীদের যে সুরক্ষা বজায় রাখার জন্য আপনারা হিন্দু এবং ইন্ডিয়ান মুসলিম যারা রয়েছেন, বেঙ্গলি, তারা একসাথে হয়ে আশা করছি পরিবর্তন আনবেন এবং আপনারা একটা সঠিক পথের দিকে যাবেন, সেটা আমরা আশা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দেবেন, এই কারণে কারণ আমাদের এই লড়াইটা আজকের না, হাজার হাজার বছর সভ্যতা এইভাবে চলে আসছে, সেই সভ্যতাটাকে মানুষের কাছে নিয়ে আসা এবং আমাদের এই বাংলার সুরক্ষা এবং একটা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই বার্তা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।